কলকাতার উচ্চ আদালতের সেই প্রাচীন আর গম্ভীর অট্টালিকাটি আজ যেন এক কালজয়ী ইতিহাসের সাক্ষী হতে চলেছিল। বাইরের পৃথিবীর ব্যস্ততা আর রোদের প্রখরতা যখন রাজপথকে দগ্ধ করছিল, তখন আদালত কক্ষ নম্বর 4-এর ভেতরে বিরাজ করছিল এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। বিচারের সেই বদ্ধ ঘরে কেবল আইনি নথিপত্রের খসখসানি নয়, বরং বাতাসের প্রতিটি কণা যেন কোনো এক অমোঘ সত্যের অপেক্ষায় কাঁপছিল। ন্যায় বিচারের প্রতীক সেই পাষাণ মূর্তির চোখের ওপর বাঁধা কালো কাপড়টি আজ যেন কেবল নিরপেক্ষতার চিহ্ন ছিল না, বরং তা ছিল এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। কাঠগড়ার রড থেকে শুরু করে বিচারকের আসন পর্যন্ত প্রতিটি কোণে এক অদ্ভুত উত্তেজনা খেলা করছিল, যা বলে দিচ্ছিল যে আজকের রায় কেবল একটি অপরাধের বিচার নয়, বরং এটি হতে চলেছে এক হারানো জীবনের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। কলকাতা উচ্চ আদালতের সেই বিশাল এবং শীতল দেয়ালগুলোর ভেতরে আজ এক অভাবনীয় মৌনতা বিরাজ করছিল। বাইরে প্রখর রোদ আর জনমানুষের কোলাহল থাকলেও 4 নম্বর আদালত কক্ষের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত ভারাক্রান্ত এবং থমথমে। সেই মজবুত কাঠের দরজার ওপাশে ন্যায়ের দেবীর প্রতিমাটি চোখের ওপর পট্টি বেঁধে নিষ্পন্দ হয়ে দাঁড়িয়েছিল, যেন সে আজ ঘটতে যাওয়া কোনো যুগান্তকারী সিদ্ধান্তের প্রতীক্ষায় নিমগ্ন। বিজ্ঞ আইনজীবীরা নিজেদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো শেষবারের মতো গুছিয়ে নিচ্ছিলেন, এবং পাহারাদাররা তাদের সতর্ক দৃষ্টি আরও তীক্ষ্ণ করে তুলেছিল, কেননা এই বিশেষ মামলাটি পুরো মহানগরীর প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিচারপতি অবন্তিকা সেন যখনই এজালসে পদার্পণ করলেন, অমনি উপস্থিত সকলে পরম শ্রদ্ধায় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল। তার পরিহিত কালো গাউনের ঘর্ষণে তৈরি হওয়া মৃদু শব্দ সেই নিস্তব্ধ প্রকোষ্ঠে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। অবন্তিকার অবয়বে ছিল এক অটুট শৃঙ্খলার ছাপ, যা ছিল তার দীর্ঘ বছরের নিরলস সাধনা এবং সততার এক অনিবার্য প্রতিদান। তিনি নিজের নির্ধারিত আসনে উপবিষ্ট হলেন এবং সামনের টেবিলে রাখা মোটা ফাইলটি নিবিষ্ট মনে খুলতে শুরু করলেন। কিন্তু তার অন্তরের কোনো এক গহীনে এক নামহীন অস্থিরতা ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছিল। তিনি নিজের চশমাটি একবার ঠিক করে নিলেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে আদালতের সামগ্রিক পরিস্থিতির ওপর নজর বুলিয়ে নিলেন, যেখানে ন্যায়বিচার এবং চরম দণ্ডের মধ্যকার এক চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। পুলিশের কঠোর নিরাপত্তার বেষ্টনীতে যখন আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হল, তখন অকস্মাৎ অবন্তিকার হাতের কলমটি মাঝপথেই থেমে গেল। কাঠগড়ায় দণ্ডায়মান সেই ব্যক্তিটি আর কেউ নয়, বরং সে ছিল আদিত্য চ্যাটার্জি, যাকে অবন্তিকা 1 দশক আগে নিজের জীবন এবং স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করেছিলেন। আদিত্যের মুখচ্ছবি পাণ্ডুর হয়ে গিয়েছিল, তার দাড়ি অযত্নে অনেকটা বড় হয়ে গিয়েছিল, এবং তার চোখের তারায় ছিল এক গভীর বিষাদ আর সীমাহীন শূন্যতা। সেই মানুষটি, যে একসময় অবন্তিকার সমগ্র পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়েছিল, আজ এক নৃশংস খুনের দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়েছিল। আদিত্য মাত্র 1 মুহূর্তের জন্য নিজের নুইয়ে পড়া দৃষ্টি ওপরে তুলল, এবং যখনই তার চোখ বিচারপতির আসনে উপবিষ্ট অবন্তিকার সঙ্গে মিলিত হল, সে যেন এক নিমেষে পাথরের মতো নিথর হয়ে গেল। তার চোখে চিনে নেওয়ার এক আকস্মিক চমক ফুটে উঠল, এবং পরক্ষণেই সে তার চোখের পলক নামিয়ে নিল, যেন সে এই রূঢ় সত্যের মুখোমুখি হওয়ার ন্যূনতম সাহসও জোগাতে পারছিল না। অবন্তিকার হৃৎস্পন্দন দ্রুততর হতে লাগল, এবং অতীতের ধূসর স্মৃতির এক প্রচণ্ড ঝড় তার মস্তিষ্কে আছড়ে পড়তে শুরু করল। তবে তিনি অসীম ধৈর্যের সঙ্গে নিজের উদ্বেলিত আবেগকে নিয়ন্ত্রণে আনলেন, এবং পেশাদার গাম্ভীর্য বজায় রেখে মামলার আইনি কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করলেন। রাষ্ট্রপক্ষের উকিল মামলার রোমহর্ষক বিবরণ পাঠ করতে শুরু করলেন, যেখানে আদিত্যের বিরুদ্ধে এক অত্যন্ত ক্ষমতাধর ব্যবসায়ীর পাশবিক হত্যার অভিযোগ দায়ের করা হয়েছিল। মামলার প্রতিটি তথ্য ও প্রমাণ ছিল অত্যন্ত শক্তিশালী, এবং সাক্ষীদের বয়ান সরাসরি আদিত্যের অপরাধের দিকেই ইঙ্গিত প্রদান করছিল। উকিলের কণ্ঠস্বর পুরো আদালত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু অবন্তিকার মনে হচ্ছিল সেই কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো অস্পষ্ট শব্দ,
তার সমস্ত মনোযোগ নিবদ্ধ ছিল আদিত্যের সেই প্রকম্পিত হাতগুলোর দিকে, যা একসময় তাকে অটুট নিরাপত্তার অনুভূতি প্রদান করত। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে এই মানুষটি সেই কোমল হৃদয়ের অধিকারী হতে পারে। আদিত্যের পক্ষ সমর্থনে নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যুক্তি প্রদর্শন শুরু করলেন, কিন্তু সেই যুক্তিগুলো ছিল অত্যন্ত দুর্বল এবং সম্পূর্ণ অকেজো প্রমাণিত হচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন আদিত্য নিজেও নিজের ভাগ্য মেনে নিয়ে হার স্বীকার করেছে এবং এই জটিল আইনি প্রক্রিয়ার প্রতি তার ন্যূনতম কোনো আগ্রহ অবশিষ্ট নেই। সে কেবল এক প্রাণহীন মূর্তির মতো নিজের মেঝের দিকে তাকিয়েছিল, যেন নিজের আসন্ন পরিণতি নিয়ে তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। অবন্তিকা নিবিড়ভাবে লক্ষ্য করলেন যে আদিত্য একটি বারের জন্যও নিজেকে নির্দোষ বলে দাবি করল না, যা একজন সাধারণ অপরাধীর আচরণের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময় বলে মনে হচ্ছিল। আদালতে উপস্থাপিত নথিপত্র অনুযায়ী আদিত্যকে ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছিল এবং তার পরিধেয় পোশাকে রক্তের স্পষ্ট দাগও পরিলক্ষিত হয়েছিল। নিম্ন আদালত তাকে পূর্বেই দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ প্রদান করেছিল এবং বর্তমানে এই মামলাটি উচ্চ আদালতে শেষ আপিলের জন্য উপস্থাপিত হয়েছিল। অবন্তিকাকে আইনের মর্যাদা সমুন্নত রেখে এই কঠোর শাস্তিকে বহাল রাখতে হতো, অথবা কোনো যুক্তিযুক্ত কারণে তা পরিবর্তন করতে হতো। তার সামনে খোলা থাকা নথিপত্রগুলো ন্যায়ের কণ্টকাকীর্ণ পথকে আরও বেশি দুর্গম করে তুলেছিল। মধ্যাহ্নের তাপপ্রবাহ বৃদ্ধির সাথে সাথে আদালত কক্ষের গুমোট গরমও বেড়ে গেল, কিন্তু অবন্তিকার অন্তরের ভেতরে এক হিমশীতল অনুভূত হচ্ছিল। তিনি খেয়াল করলেন আদিত্যের চোখে মুখে মৃত্যুর কোনো ভয়ের লেশমাত্র ছিল না, যেন সে মৃত্যুকে এক শান্ত হাসি মুখে বরণ করে নিতে প্রস্তুত। তার এই মৌনতা অবন্তিকার হৃদয়ে তীরের মতো বীজ ছিল এবং তার বারংবার মনে হচ্ছিল এই মামলার আড়ালে এমন কিছু গোপন রহস্য আছে যা এই ফাইলে লিপিবদ্ধ করা হয়নি। একজন বিচারপতি হিসেবে তাকে কেবলমাত্র তথ্যের ওপর নির্ভর করতে হতো, কিন্তু একজন নারী হিসেবে তার অন্তরাত্মা অন্য কোনো সত্যের ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী এমন এক প্রত্যক্ষদর্শী সাক্ষীকে হাজির করল যে দাবি করল সে আদিত্যকে সচক্ষে অস্ত্রটি ফেলে দিতে দেখেছে। সাক্ষীর জবানবন্দিতে কিছু সূক্ষ্ম গরমিল পরিলক্ষিত হল, যা অবন্তিকার অভিজ্ঞ ও বিচক্ষণ চোখ মুহূর্তেই ধরে ফেলল। তিনি সাক্ষীকে কিছু কঠোর ও সুনিশ্চিত প্রশ্নবাণে জর্জরিত করলেন, যাতে সেই ব্যক্তি কিছুটা হতভম্ব ও থতমত খেয়ে গেল। আদিত্য প্রথমবারের মতো নিজের মাথা উঁচু করল এবং অবন্তিকার দিকে স্থির দৃষ্টিতে তাকাল। তার চোখে এক অব্যক্ত মিনতি খেলা করছিল, যেন সে কায়মনককে চাইছে অবন্তিকা যেন এই সত্যের গভীরে প্রবেশ না করে দ্রুত রায় ঘোষণা করে মামলার পরিসমাপ্তি ঘটায়। আদালতের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হল এবং অবন্তিকা নিজের ব্যক্তিগত খাস কামরায় প্রস্থান করলেন। সেখানে প্রবেশ মাত্রই তিনি শ্রান্তিতে চোখ বন্ধ করলেন এবং একটি দীর্ঘ গভীর শ্বাস মোচন করলেন। তার মনের মণিকোঠায় সেই অতি পুরনো দিনগুলো ভিড় করে আসতে লাগল, যখন তারা দুজনে ঋষিকেশ বিশ্ববিদ্যালয়ের করিডরে হাতে হাত রেখে বিচরণ করতেন। আদিত্য সেই সময় কত প্রাণবন্ত, উৎসাহী আর দয়ালু এক মানুষ ছিল যে কোনো ক্ষুদ্র প্রাণীকে আঘাত করার কথা কল্পনাও করতে পারত না। তাহলে এমন কি বিপর্যয় ঘটল যে আজ সে একজন নৃশংস খুনি হিসেবে তার সামনে দণ্ডায়মান, এবং সেটাও ফাঁসির দড়ির অত্যন্ত সন্নিকটে? অবন্তিকা টেবিলের ওপর রাখা কাঁচের গ্লাসটি হাতে নিলেন, কিন্তু তার হাত অবিশ্বাস্যভাবে কাঁপতে লাগল। তার স্মৃতিপটে ভেসে উঠল কিভাবে 10 বছর আগে আদিত্য কোনো কারণ ছাড়াই তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল এবং তাকে এক চরম অসহায়ত্বের মধ্যে পরিত্যাগ করেছিল। সেই সময়ে পাওয়া প্রচণ্ড আঘাত অবন্তিকাকে মানসিকভাবে এতটাই কঠোর করে তুলেছিল যে তিনি তার সমগ্র পরিশ্রম আইনের জটিল শিক্ষায় নিয়োজিত করেছিলেন। আজ তিনি জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে তিনি স্বয়ং আদিত্যের জীবন অথবা মৃত্যুর ভাগ্য নির্ধারণ করতে পারতেন। এটি নিয়তির এক পরম নিষ্ঠুর পরিহাস যে জীবন তাকে আবার সেই একই মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। আসামিপক্ষের আইনজীবী আদিত্যের মানসিক অবস্থার দোহাই দিয়ে সাজা হ্রাসের আবেদন পেশ করলেন, কিন্তু তাদের কাছে এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মজুদ ছিল না। অন্যদিকে বিরুদ্ধপক্ষ নিরন্তর ফাঁসির সাজা কার্যকরের ওপর গুরুত্ব দিচ্ছিল, এই যুক্তি দেখিয়ে যে এটি একটি বিরলতম মামলা।
অবন্তিকা প্রতিটি শব্দ অত্যন্ত সূক্ষ্ম মনোযোগ দিয়ে শ্রবণ করছিলেন। তার চেহারায় কোনো প্রকার ভাবান্তর লক্ষ্য করা যাচ্ছিল না, কিন্তু তার অন্তরের গভীরে এক ভয়াবহ মহাযুদ্ধ চলছিল। তার প্রবলভাবে মনে হচ্ছিল আদিত্য স্বেচ্ছায় কিছু গোপন করে যাচ্ছে, এমন কিছু যা হয়তো তাকে নির্দোষ প্রমাণ করতে পারত। আদালত চত্বরের সমবেত জনতা আদিত্যের বিরুদ্ধে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিল, যার ফলে নিরাপত্তা রক্ষীদের বিশেষ তৎপরতায় তাদের শান্ত করতে হল। সাধারণ সমাজের দৃষ্টিতে সে ছিল কেবল একজন দুর্ধর্ষ অপরাধী, কিন্তু অবন্তিকার কাছে সে এক অমীমাংসিত রহস্যে পরিণত হয়েছিল। তিনি মামলার নথিপত্রের পিছনের পাতাগুলো খুঁটিয়ে দেখতে শুরু করলেন, যেখানে আদিত্যের অতীত জীবনের সামান্য কিছু তথ্য প্রদত্ত ছিল। সেখানে উল্লেখ ছিল যে সে এক সাধারণ ছোট বিদ্যালয়ে শিক্ষকতা করত এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকত। একজন আদর্শ শিক্ষক আকস্মিকভাবে খুনি কিভাবে হতে পারে? এই একটি প্রশ্ন অবন্তিকাকে বারবার বিচলিত করে তুলছিল। যখন শুনানি পুনরায় আরম্ভ হল, অবন্তিকা সরাসরি আদিত্যকে সম্বোধন করার এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি অত্যন্ত ধীর স্থির কিন্তু বলিষ্ঠ কণ্ঠে প্রশ্ন করলেন, আদিত্য চ্যাটার্জি, আপনার কি নিজের নির্দোষিতা প্রমাণে কিছু বলার আছে? দেশের আইন আপনাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ প্রদান করছে। আদিত্য নিজের জল ভারাক্রান্ত চোখ দুটি তুলল। তার চোখে অশ্রু থাকলেও কণ্ঠস্বর ছিল অস্বাভাবিকভাবে স্থির। সে কেবল সংক্ষেপে এইটুকু বলল, মাননীয় বিচারপতি, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। আমার কোনো শাস্তিতেই ন্যূনতম কোনো আপত্তি নেই। তার এই অল্প কয়েকটি শব্দের অন্তরালে লুকিয়ে থাকা সীমাহীন যন্ত্রণা অবন্তিকার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল। আদিত্যের এই নজিরবিহীন প্রতিক্রিয়া পুরো আদালত কক্ষে এক তীব্র গুঞ্জন ও বিস্ময়ের সৃষ্টি করল। উপস্থিত আইনজীবীরাও অবাক বিস্ময়ে বিমূঢ় হয়েছিলেন যে কোনো আসামি নিজের জীবন বাঁচানোর জন্য বিন্দুমাত্র চেষ্টাও কেন করছে না। অবন্তিকার মনে হল আদিত্যের এই উদাসীন আচরণ কোনো মহান ত্যাগ বা বলিদানের দিকে নিঃশব্দ ইঙ্গিত প্রদান করছে। তিনি আইনের বিভিন্ন গ্রন্থে এই জটিল পরিস্থিতির সমাধান অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কঠোর আইন কেবল চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে চালিত হয়, সেখানে আবেগের কোনো স্থান নেই। তবুও তার বিবেক বারবার তাকে সতর্ক করে দিচ্ছিল যেন ন্যায়ের পবিত্র নামে কোনো সুবিশাল অবিচার সাধিত না হয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো এবং আদালতের নির্ধারিত সময়ও শেষের দিকে এগিয়ে চলল। অবন্তিকা আজকের মতো শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য করলেন। তিনি যখন বিচারকের আসন থেকে সসম্মানে উঠে দাঁড়ালেন, আদিত্য অপলক দৃষ্টিতে তাকে চলে যেতে দেখছিল। সেই মুহূর্তের এক চিলতে চাহনি যেন শত শত বছরের না বলা দুঃখের কাহিনী বর্ণনা করে দিয়ে গেল। অবন্তিকা নিজের নির্জন কামরায় ফিরে এলেন, কিন্তু তার কানে তখনও আদিত্যের সেই শান্ত এবং গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তিনি উপলব্ধি করলেন এই মামলাটি কেবল একটি সাধারণ আইনি লড়াই নয়, বরং এটি তার নিজস্ব সত্তা ও আদর্শের এক অগ্নিপরীক্ষা। গভীর রাতে গৃহপ্রত্যাবর্তনের পরও অবন্তিকা অন্তরে কোনো প্রশান্তি খুঁজে পেলেন না। তিনি তার আলমারির নিভৃত কোণ থেকে সেই অতি পুরনো স্মৃতির বাক্সটি বের করলেন এবং সেই ঝাপসা হয়ে আসা ছবিটা বের করলেন, যাতে তিনি আর আদিত্য পরম সুখে হাসিমুখে দাঁড়িয়েছিলেন। সেই ছবিতে আদিত্যের দু চোখে যে দুর্লভ সততা ছিল, তা কি আজকের এই পরিস্থিতিতে পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে, নাকি সমাজ যা ধ্রুব সত্য বলে বিশ্বাস করছে তা আসলে এক সুবিশাল ও সুপরিকল্পিত প্রবঞ্চনা? অবন্তিকা মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে তিনি এই মামলার রহস্য উদ্ঘাটন করেই ছাড়বেন, এমনকি যদি তাকে নিজের পদের সীমাবদ্ধতা অতিক্রম করতে হয়, তবুও তিনি পিছু হটবেন না। পরদিন মামলার প্রস্তুতির জন্য অবন্তিকা পুনরায় অত্যন্ত নিবিড়ভাবে কেস ডায়েরি অধ্যয়ন করতে শুরু করলেন। তিনি গভীর পর্যবেক্ষণে দেখতে পেলেন যে সেই খুনের রাতে আদিত্যলি নির্দিষ্ট এলাকায় আসলে ঠিক কী উদ্দেশ্য নিয়ে অবস্থান করছিল তার কোনো স্বচ্ছ কারণ ফাইলে উল্লেখ করা হয়নি। সেই সাথে যে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল তাতে আদিত্যের আঙুলের ছাপ তো অবশ্যই ছিল, কিন্তু তা ছিল অত্যন্ত অস্বাভাবিক ও কৃত্রিম অবস্থায়। দেখে মনে হচ্ছিল যেন কেউ জোরপূর্বক তার হাত ওই অস্ত্রের ওপর স্থাপন করে ছাপগুলো বসিয়ে দিয়েছিল। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো এক সুবিশাল ষড়যন্ত্রের দিকে নির্দেশ করছিল, যা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছিল। অবন্তিকা এবার স্পষ্ট বুঝতে পারলেন যে আদিত্যের এই রহস্যময় নীরবতাই তার সবচেয়ে বড় ঢাল
এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতা। সে নিশ্চিতভাবেই কাউকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সেই ব্যক্তিটি আসলে কে হতে পারে যার জন্য সে নিজের মহামূল্যবান জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করছে না? এটি কি সেই অশুভ শক্তি যে 10 বছর আগে তাদের সাজানো সম্পর্কটিকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছিল? সহস্র প্রশ্নের এক অবিরাম মিছিল অবন্তিকার মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগল। তিনি জানতেন, যদি তিনি প্রকৃত সত্য খুঁজে পেতে ব্যর্থ হন, তবে তাকে নিজ হাতে সেই মানুষটিকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর আদেশ দিতে হবে, যাকে তিনি একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। ন্যায় বিচারের আসনে উপবিষ্ট হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা বরাবরই এক কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আজ এটি ব্যক্তিগত শোক আর পেশাদারি কর্তব্যের মাঝে এক চরম ও ভয়াবহ দ্বন্দ্বে পরিণত হয়েছিল। অবন্তিকা জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকালেন, যেখানে চাঁদের মৃদু আলোয় কলকাতার সেই প্রাচীন প্রাসাদগুলো অত্যন্ত রহস্যময় ও গুমোট দেখাচ্ছিল। তিনি নিজের অন্তরাত্মার কাছে শপথ গ্রহণ করলেন যে তিনি আইনের চোখের উপর যত্ন সহকারে বাঁধা সেই অন্ধপটটি নিজের নিরপেক্ষতা আর সত্যের আলো দিয়ে সরিয়ে দেবেন এবং প্রকৃত সত্যকে জগতের সামনে উন্মোচিত করবেন। এই সুকঠিন লড়াই এখন আর আদিত্য আর অবন্তিকার ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল মিথ্যের অন্ধকার আর সত্যের আলোর মধ্যে এক চিরন্তন ও মহান পরীক্ষা। ঋষিকেশের ঘাটে প্রবাহমান গঙ্গার উত্তাল ঢেউ আর সন্ধ্যার প্রদীপ্ত আরতির পবিত্র সুদাস আজীবন অবন্তিকার স্মৃতিপটে তেমনই উজ্জ্বল ছিল যেমনটা আজ থেকে 1 দশক আগে অনুভূত হতো। সেটি ছিল জীবনের এমন এক বসন্তকাল যখন সবকিছুই সহজ ছিল, আর প্রেমই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চালিকা শক্তি। ঘাটের সেই নির্জন সিঁড়িতে বসে আদিত্য প্রায়ই তাকে আবেগপূর্ণ কবিতা পাঠ করে শোনাত এবং তাদের এক সোনালী ও উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখাত। তাদের দুজনের মাঝে আভিজাত্য আর সামাজিক মর্যাদার এক সুউচ্চ প্রাচীর বর্তমান ছিল, যাকে তারা নিজেদের নিষ্কলঙ্ক ভালোবাসার শক্তিতে ধূলিসাৎ করে দেওয়ার এক সাহসী ও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আদিত্য অত্যন্ত তীক্ষ্ণ মেধার ছাত্র হওয়া সত্ত্বেও তার আর্থিক পরিমণ্ডল ছিল অত্যন্ত শোচনীয় ও জীর্ণ। সে অতি কষ্টে প্রাইভেট টিউশনি করিয়ে নিজের দিনাতিপাত করত, তবুও তার সহজাত আত্মসম্মানে কখনো কোনো অভাব বা ত্রুটি ছিল না। অন্যদিকে অবন্তিকা ছিলেন এক সুউচ্চ বংশের কন্যা, যার পিতা সমাজে এক বিশাল প্রতিপত্তি আর প্রভাব বিস্তার করে রাখতেন। যখন আদিত্য আর অবন্তিকার এই প্রণয়ের খবর তাদের নিজ নিজ পরিবার জানতে পারল, তখন সমগ্র জনপদে যেন এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের সৃষ্টি হল। অগণিত হুমকি আর লাঞ্ছনা সত্ত্বেও আদিত্য একবারের জন্য অবন্তিকার হাত ছেড়ে দেয়নি এবং তাকে চিরকাল সুরক্ষিত রাখার এক অটুট অঙ্গীকার করেছিল। নিজেদের এক ছোট সুন্দর পৃথিবী গড়ে তোলার স্বপ্নে বিভোর হয়ে তারা দুজনে নিরুপায় হয়ে পালিয়ে কলকাতায় চলে এলো। সেখানে এক সংকীর্ণ আর ঘিঞ্জি গলিতে তারা এক অতি ক্ষুদ্র ঘর ভাড়া নিল। ঘরটি আয়তনে ছোট হলেও তাদের অফুরন্ত খুশির কাছে তা কোনো রাজপ্রাসাদের চেয়ে ন্যূনতম কম ছিল না। আদিত্য দিন রাত কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রম করল, যাতে অবন্তিকা তার স্বপ্নের ওকালতি শিক্ষা নির্বিঘ্নে সমাপ্ত করতে পারে। সে নিজে ক্ষয়প্রাপ্ত ছেঁড়া জুতো পরে পথ চলত, কিন্তু অবন্তিকার মূল্যবান বই আর কলেজ ফিজের ব্যাপারে সে কখনো কোনো কমতি বা অভাব বোধ হতে দেয়নি। তাদের যাপিত জীবন নিদারুণ কষ্টে পরিপূর্ণ থাকলেও প্রতি রাতে তারা একে অপরের পাশে বসে এক সমুজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বিভোর হয়ে দেখত। আদিত্য অবন্তিকাকে অনুপ্রেরণা দিয়ে বলত যে একদিন সে নিশ্চিতভাবে এই বিশাল দেশের সর্বশ্রেষ্ঠ বিচারপতি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সমাজের বঞ্চিত অসহায় মানুষদের প্রকৃত বিচার পাইয়ে দেবে। তার চোখের তারায় অবন্তিকার প্রতি যে অবিচল বিশ্বাস আর নিবিড় প্রেম প্রতিফলিত হতো, সেটিই ছিল অবন্তিকার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। দারিদ্র্যের চরম কষাঘাতও তাদের মধ্যকার আত্মিক ঘনিষ্ঠতাকে বিন্দুমাত্র হ্রাস করতে পারেনি, বরং প্রতিকূল পরিস্থিতিতে তারা একে অপরের আরও অনেক কাছাকাছি চলে এসেছিল। তারা সামান্য নুন ভাতেও সেই অমৃতের স্বাদ খুঁজে পেত, যা হয়তো ধনী ব্যক্তিরা বিলাসিতায় রাজভোগেও পায় না, কারণ তাতে তাদের মিখাদ আর নিঃস্বার্থ ত্যাগের মধুরতা মিশ্রিত ছিল। কিন্তু অকস্মাৎ সুখে ভরা সেই ছোট নীড়ে নিয়তির কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করল।
আদিত্য কেমন যেন বিচলিত আর অস্থির থাকতে শুরু করল, এবং তার রাতের প্রশান্ত ঘুম চিরতরে উড়ে গিয়েছিল। সে প্রায়ই গভীর রাত পর্যন্ত গৃহের বাইরে অবস্থান করত, এবং অবন্তিকা এর কারণ জানতে চাইলে সে কোনো যুক্তিসঙ্গত বা স্পষ্ট উত্তর দিতে পারত না। অবন্তিকা বুঝতে পারলেন আদিত্য তার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর কিছু গোপন করছে। তার কথাবার্তায় আর আগের মতো সেই চিরচেনা আন্তরিকতা অবশিষ্ট ছিল না, এবং তার ভীত চোখে এক নামহীন আতঙ্ক বিরাজ করত, যেন কোনো এক অদৃশ্য রাক্ষস তাকে ভেতর থেকে তিলে তিলে ধ্বংস করছে, আর সে সম্পূর্ণভাবে অসহায় ও নিরুপায়। এক শান্ত দুপুরে যখন অবন্তিকা কলেজে গিয়েছিলেন, তখন এক রহস্যময় এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তাদের সেই ক্ষুদ্র আবাসে আগমন করল। সেই ব্যক্তিটি ছিল এই মহানগরীর সবচেয়ে প্রতাপশালী এবং ভয়ঙ্কর রাজনৈতিক শক্তির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, যার নাম উচ্চারিত হলে সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যেত। সেই ক্ষমতাধর ব্যক্তি আদিত্যকে এমন এক রূঢ় সত্যের সম্মুখীন করল, যা তার পায়ের নিচ থেকে জীবনের সমস্ত ভিত্তি সরিয়ে দিল। অবন্তিকার পিতা কিছু পুরনো আর্থিক ঋণ আর সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্রের আবর্তে পড়ে নিজের সর্বস্ব সম্পত্তি আর অর্জিত সম্মান বাজি রেখেছিলেন, এবং বর্তমানে তার জীবনের উপর এক অবধারিত মৃত্যু সংকট নেমে এসেছিল, যা প্রতিহত করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। আদিত্যকে এক চরম নিষ্ঠুর ও অমানবিক বিকল্প প্রদান করা হয়েছিল, যার বিনিময়ে সে কেবল অনন্যার পরিবারকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারত। সেই অন্ধকার জগতের অধিপতি বিক্রম প্রতাপ আদিত্যকে সরাসরি হুমকি দিল যে সে যদি অবন্তিকাকে আজীবনের জন্য পরিত্যাগ করে, তাদের পথ থেকে চিরতরে সরে দাঁড়ায়, তবেই কেবল তার শ্বশুরের প্রাণ ভিক্ষা দেওয়া হবে। আদিত্য গভীরভাবে উপলব্ধি করল যে তার আর অবন্তিকার এই একত্র অবস্থান এখন তাদের পরম প্রিয়জনদের জন্য মৃত্যুর পরোয়ানা হয়ে দাঁড়াতে পারে। সে নিজের জীবনের শ্রেষ্ঠ ভালোবাসাকে চরম বলিদানে উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করল, যাতে অবন্তিকার ভবিষ্যৎ কণ্টকমুক্ত ও সুরক্ষিত থাকে এবং সে যেন কোনো আঁচ না পায়। সেই কালরাত্রি ছিল অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর ও বিভীষিকাময়। মেঘলা আকাশ থেকে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল, আর কলকাতার রাজপথগুলো প্রবল বর্ষণের জলে টইটুম্বর হয়েছিল। আদিত্য যখন ঘরে ফিরল, তার অবয়বে ছিল এক অদ্ভুত ও কৃত্রিম কঠোরতা, যা অবন্তিকা তার জীবনে এর আগে কখনো প্রত্যক্ষ করেননি। সে কোনো বাক্য ব্যয় না করেই টেবিলের ওপর বিবাহ বিচ্ছেদের নথপত্র রেখে দিল এবং অবন্তিকাকে সেই মুহূর্তে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য কঠোর নির্দেশ দিল। অবন্তিকার মনে হল সে হয়তো ভুল কিছু শুনছে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং আদিত্যের সেই পাষাণ সমমুখের ভাষা পড়ার বৃথা চেষ্টা করল, কিন্তু সেখানে এক চরম শূন্যতা ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। আমি তোমাকে আর এক মুহূর্তের জন্য ভালোবাসি না অবন্তিকা। আমি এই অসহ্য দারিদ্র্য আর তোমার এই বোঝা বয়ে বয়ে আজ পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে গেছি। আদিত্যের এই বিষাক্ত শব্দগুলো ধারালো তীরের মতো অবন্তিকার হৃৎপিণ্ড বিদীর্ণ করে দিল। সে আকাশ ফাটিয়ে চিৎকার করল, অঝরে কাঁদল আর তার চরণে পড়ে মিনতি করল। কিন্তু আদিত্যের কোমল হৃদয় যেন সেই মুহূর্তে এক নিরেট পাথরে পরিণত হয়েছিল। সে নিষ্ঠুরভাবে অবন্তিকার হাত ধরে তাকে কক্ষের বাইরে প্রবল বৃষ্টির মধ্যে বের করে দিল। আদিত্য একটি বারের জন্য তার প্রিয় মুখটির দিকে ফিরে তাকাল না এবং ঝপাত করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল, যার ফলশ্রুতিতে অবন্তিকার সযত্নে সাজানো মায়াবী পৃথিবী মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। প্রবল বর্ষণে সিক্ত হতে হতে সেই রুদ্ধ দ্বারে বারবার আঘাত করতে থাকল, কিন্তু ভেতর থেকে কেবল এক নিথর নিস্তব্ধতাই প্রতিধ্বনিত হল। সে কিছুতেই ভেবে কুল পাচ্ছিল না যে মানুষটি তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে আগলে রাখত, সে এমন পৈশাচিক ও নিষ্ঠুর কিভাবে হতে পারে। সেই অভিশপ্ত রাতে অবন্তিকা নিজের কাছে এক বজ্রকঠিন শপথ গ্রহণ করল যে সে আর কখনো স্মৃতির টানে পেছনে ফিরে তাকাবে না এবং নিজের স্বতন্ত্র পরিচয় এই পৃথিবীতে সগৌরবে প্রতিষ্ঠা করবে। তার মনে আদিত্যের প্রতি এক সুগভীর ও প্রবল ঘৃণা জন্ম নিল, এমন এক ঘৃণা যা তাকে জীবনে এগিয়ে যাওয়ার এক অদম্য ও অপ্রতিরোধ্য শক্তি যোগাল। সে তার চূর্ণ বিচূর্ণ জীবনের টুকরোগুলোকে অসীম ধৈর্যের সাথে গুছিয়ে নিল এবং সেই স্থান থেকে চিরতরের জন্য প্রস্থান করল। বন্ধ দরজার ওপাশে আদিত্য তখন মেঝের ওপর লুটিয়ে পড়ে হাহাকার করে ডুকরে ডুকরে কাঁদছিল, কিন্তু তার সেই বিদীর্ণ কান্নার শব্দ বাইরের প্রবল বৃষ্টির গর্জনের কাছে পরাজিত হয়ে গিয়েছিল।
সে জানত যদি সে আজ বিন্দুমাত্র দুর্বলতা প্রদর্শন করত তবে অবন্তিকা আর তার পরিবারের অকাল মৃত্যু ছিল সুনিশ্চিত। সে নিজের আত্মাকে তিল তিল করে হত্যা করে অবন্তিকাকে নতুন এক জীবন দান করেছিল, যদিও তার নিজের চোখে সে আজীবনের জন্য এক চরম অপরাধী ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে গেল। সে সেই ছিন্ন কাগজগুলোকে নিজের বুকের সাথে অত্যন্ত সজোরে চেপে ধরল, যাতে অবন্তিকার সুন্দর ভবিষ্যতের এক নিরাপত্তার মিথ্যে শপথ লিপিবদ্ধ ছিল, এবং সে সমগ্র রাত সেই অন্ধকার ঘরে কেঁদেই অতিবাহিত করল। সময়ের চাকা আপন গতিতে ঘুরতে থাকল, এবং অবন্তিকা তার জীবনের সমস্ত উদ্যম ও মেধা কেবল আইন শিক্ষার গবেষণায় নিবেদন করলেন। সে দিন-রাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ওকালতি পরীক্ষায় স্বর্ণপদক অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিল। তার দীর্ঘ বছরের নিরলস পরিশ্রম সার্থক হল, এবং খুব অল্প সময়ের মধ্যেই সে একজন অত্যন্ত সফল আইনজীবী এবং পরবর্তীতে এক দাপুটে বিচারপতি হিসেবে দেশ জুড়ে পরিচিতি লাভ করল। কিন্তু আকাশচুম্বী সফলতার এই শিখরে আরোহণ করার পরেও তার হৃদয়ের সেই একাকী কোণটি সর্বদাই শূন্য রয়ে গিয়েছিল, যেখানে একসময় আদিত্যের একচ্ছত্র আধিপত্য ছিল। সে নিজের জীবনে আর কাউকে স্থান দেয়নি, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকেই নিজের জীবনের পরম ধর্ম হিসেবে গ্রহণ করল, যাতে আর কারোর জীবনে এমন কোনো অবিচার না ঘটে। আদিত্যের জীবন ঠিক এর বিপরীত এক অন্ধকার পথে মোড় নিল। সে নিজেকে অন্ধকার গলি আর অপরাধ জগতের হাতে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিল, যেখানে সে প্রতিনিয়ত বিক্রম প্রতাপের সমস্ত কালকীর্তির এক নীরব সাক্ষী হয়ে দিন কাটাতে বাধ্য হল। সে মুখ বুজে দুনিয়ার সমস্ত লাঞ্ছনা সহ্য করছিল, কেবল এই কামনায় যাতে অবন্তিকার জীবনে কোনো প্রকার বিপদ বা কষ্টের ছায়া স্পর্শ না করতে পারে। সে নিজের প্রকৃত পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলে এক অজ্ঞাত ও নামহীন জীবন যাপন করতে লাগল, যেখানে প্রতিটি ক্ষণে মৃত্যুর কাল ছায়া তার পিছু তাড়া করত। তার জীবনের একমাত্র অবলম্বন ছিল মাঝে মাঝে খবরের কাগজের পাতায় অবন্তিকার আকাশচুম্বী সফলতার সংবাদ পাঠ করা, যা দেখে সে একাকী ঘরে চোখের জলে নিঃশব্দে হাসত। বিগত এই 10টি বছরে বিচারপতি অবন্তিকা সেন অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন এবং বহু কুখ্যাত অপরাধীকে কারান্তরালে পাঠিয়েছেন, কিন্তু তার অন্তরের গহীনে আদিত্য চ্যাটার্জির সেই পুরনো বেইমানির ক্ষত কোনো দিনও শুকাতে পারেনি। তিনি প্রায় নিভৃকে বসে ভাবতেন যে সেই দিনগুলোর গভীর ভালোবাসা কি আসলেই সত্য ছিল, নাকি আদিত্য কেবল এক নিপুণ অভিনেতার মতো ছদ্মবেশ ধারণ করে তাকে প্রতারণা করেছিল। আজ যখন তিনি সেই চিরচেনা মানুষটিকে নিজের আদালতের কাঠগড়ায় আসামির বেশে দেখলেন, তখন তার অবদমিত সমস্ত পুরনো ক্ষতের যন্ত্রণা আবারও জীবন্ত হয়ে উঠল। দেশের আইন তাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার কঠোর নির্দেশ দিচ্ছিল, কিন্তু তার মনের কোণে জমা থাকা পুরনো স্মৃতির চড়া ঢেউ তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। তিনি প্রকৃত সত্য জানার জন্য ভেতরে ভেতরে চরম ছটফট করতে লাগলেন। অবন্তিকার স্পষ্ট মনে পড়ল যে আদিত্য সবসময় শান্তি ও স্থিতি পছন্দ করত, এবং সে যে কোনো ধরনের হিংসাত্মক কাজকে মনে প্রাণী ঘৃণা করত। এমতাবস্থায় এমন এক শান্ত স্বভাবের মানুষ খুনি হিসাবে কিভাবে পুলিশের হাতে ধরা পড়ল, এই প্রশ্নটি তাকে বারবার বিচলিত করতে লাগল। এটিও কি সেই পুরনো ও সুগভীর ষড়যন্ত্রেরই কোনো অংশ, যা আজ থেকে 10 বছর আগে তাদের সুন্দর সাজানো জীবনটাকে তছনছ করে দিয়েছিল? তিনি অত্যন্ত নিবিড়ভাবে মামলার ফাইলের ভেতর সেই সব অসংলগ্ন সূত্রগুলো খুঁজতে লাগলেন, যা হয়তো প্রভাবশালী কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আড়াল করে রেখেছিল। তার মনে হতে লাগল আদিত্য আজও হয়তো সেই একই ধরনের কোনো ত্যাগ স্বীকার করছে, যা সে কয়েক বছর আগে করেছিল, কিন্তু এবারের ত্যাগের বিনিময় মূল্য ছিল তার নিজের অমূল্য জীবন, যা সে এক অদ্ভুত প্রশান্তির হাসি মুখে বিসর্জন দিয়ে দিচ্ছিল। আদালত কক্ষের সেই কৃত্রিম ঠান্ডা হাওয়া অবন্তিকাকে বারবার তাদের সেই অতি সাধারণ গ্রামটির কথা মনে করিয়ে দিচ্ছিল, যেখানে তারা প্রথমবারের মতো একে অপরের হাত শক্ত করে ধরেছিল। সেই অনাবিল সরলতা, সেই অগাধ বিশ্বাস আর সেই অবিনশ্বর প্রেম এখন কেবল স্মৃতির এক ঝাপসা ও ম্লান আলোয় অবশিষ্ট ছিল। বর্তমানের সামনে বসে থাকা আদিত্য এখন আর সেই তেজদীপ্ত যুবক ছিল না, বরং সেই ছিল এক সম্পূর্ণ ভেঙে পড়া মানুষ, যে এখন আর ন্যায়ের জন্য প্রতীক্ষা করছিল না, বরং জীবনের চিরস্থায়ী পরিসমাপ্তিই যেন ছিল তার একমাত্র কামনা। অবন্তিকা নিজের হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করলেন,
কারণ তিনি মনে মনে জানতেন যে তাকে এই ঘটনার প্রকৃত সত্যের অতল গভীরে পৌঁছতেই হবে, তার ফলাফল যাই হোক না কেন, অথবা সেই সত্যের পথ যতই কণ্টকাকের ন হোক না কেন। স্মৃতির এই অবিরাম আনাগোনা অবন্তিকার বর্তমান বিচার বিভাগীয় কর্তব্যের পথে এক বিষাদ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই স্মৃতিগুলোই তাকে সত্যের সঠিক দিশা দেখাচ্ছিল। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে তিনি আদিত্যের সেই রহস্যময় নীরবতার আড়ালে লুকিয়ে থাকা অপরিসীম কষ্টকে উন্মোচিত করবেন। যদি আদিত্য তাকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের পথে ঠেলে দিয়ে থাকে, তবে এখন অবন্তিকার পরম ধর্ম ছিল আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাকে সেই জীবন্ত নরক থেকে উদ্ধার করে আনা। নিয়তি ও কর্ম তাদের আবারও মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছিল, যাতে 10 বছর আগের সেই অমীমাংসিত হিসাব এবার পুরোপুরি চুকিয়ে দেওয়া যায়। আদিত্য যখন আদালত কক্ষের ভেতরে অবন্তিকার চোখের দিকে তাকাল, তখন তার দৃষ্টিতে কোনো প্রকার অভিযোগ বা আক্ষেপের লেশমাত্র ছিল না, বরং সেখানে ছিল এক সুগভীর প্রশান্তি। সে জানত যে সেই নিজের ওপর অর্পিত কর্তব্য যথাযথভাবে পালন করেছে, এবং এখন তার মৃত্যুও যদি অবন্তিকার হাতের একটি রায়ের মাধ্যমে আসে, তবে সে তা হাসি মুখে বরণ করে নিতে প্রস্তুত। আদিত্যের কাছে অবন্তিকার একজন সফল বিচারপতি হওয়াটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ জয়, যদিও তার সেই জয়ের জন্য তাকে হয়তো নিজের প্রাণটি উৎসর্গ করতে হবে। এটি ছিল প্রেমের সেই চূড়ান্ত ও পরম পর্যায়, যা এই সাধারণ পৃথিবী হয়তো কোনোদিন বুঝতে পারবে না এবং অনুভব করার ক্ষমতাও রাখবে না। অবন্তিকা এবার তীক্ষ্ণভাবে অনুভব করলেন যে আদিত্যের বিরুদ্ধে আদালতে যেসব সাক্ষীদের হাজির করা হয়েছে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কুখ্যাত রাজনীতিবিদ বিক্রম প্রতাপের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এটি একটি সুপরিকল্পিতভাবে বোনা মাকড়সার জালের মতো মনে হচ্ছিল, যাতে আদিত্যকে খুব সুকৌশলে ফাঁসানো হয়েছে। হত্যার এই মামলাটি, যার চূড়ান্ত পরিণতি হিসেবে আদিত্যের ফাঁসির সাজা হওয়ার কথা ছিল, বাস্তবে তা ছিল অন্য কোনো ক্ষমতাবর ব্যক্তির পাপ ঢাকার এক জঘন্য মাধ্যম মাত্র। অবন্তিকার প্রখর আইনি তীক্ষ্ণ বুদ্ধি সেই সমস্ত বিচ্ছিন্ন কড়িগুলোকে একে একে জুড়তে শুরু করল, যা এ পর্যন্ত অবহেলায় ছড়িয়ে ছিটিয়েছিল, এবং তার মনে ন্যায়ের এক নতুন আশা জেগে উঠল, যা প্রকৃত সত্যের খুব কাছাকাছি। অতীতের দীর্ঘ ছায়াগুলো এখন বর্তমানের প্রখর আলোয় ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করেছিল। অবন্তিকা জানতেন যে আগামী দিনগুলো তার জন্য অত্যন্ত কঠিন হবে, কারণ তাকে কেবল নিজের ব্যক্তিগত আবেগের সাথে লড়তে হবে না, বরং তাকে সেই পুরো ব্যবস্থার সাথেও মোকাবিলা করতে হবে, যা দুর্নীতির নড়বড়ে ভিত্তির ওপর টিকেছিল। কিন্তু তিনি এখন আর সেই অসহায় ও নিঃস্ব মেয়েটি ছিলেন না, যাকে বৃষ্টির রাতে কাঁদতে থাকা অবস্থায় রাস্তার মোড়ে একা ফেলে দেওয়া হয়েছিল। তিনি এখন ন্যায়ের এক উজ্জ্বল মশাল ছিলেন, যিনি আদিত্যের অন্ধকারাচ্ছন্ন জীবনে আলো ফেরানোর জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত এবং সংকল্পবদ্ধ করেছিলেন। এই অসম লড়াই এখন এক চূড়ান্ত ও নির্ণায়ক মোড়ে এসে পৌঁছেছিল। রাতের গভীর নিস্তব্ধতায় অবন্তিকা নিজের পড়ার ঘরের টেবিলে মামলার নথিপত্রের স্তূপ অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছিলেন। বাইরের সমস্ত পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার দুচোখে ঘুমের বিন্দুমাত্র নামগন্ধও ছিল না। প্রতিটি পৃষ্ঠায় থাকা তথ্যগুলো যেন একটি নতুন প্রশ্ন খাড়া করছিল, এবং প্রতিটি সাক্ষ্য ছিল একটি নিপুণভাবে বোনা রূপকথার কাহিনীর মতো। তিনি নিজের চশমাটি খুললেন এবং ক্লান্ত ও জ্বালাপড়া করা চোখজোড়া একবার কচলে নিলেন। তারপর আবারও আদিত্যের বিরুদ্ধে পুলিশের পেশ করা প্রমাণগুলো অত্যন্ত খুঁটিয়ে পড়তে শুরু করলেন। তার অন্তরে বিশ্বাস ছিল যে কোথাও না কোথাও কোনো একটি ছোট ভুল অবশ্যই লুকিয়ে আছে, যা আসল সত্যকে আড়াল করার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি ছিল সেই প্রাণঘাতী অস্ত্রের, যা দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী আদিত্য ছুরিটি পাশের এক ঝোপের ভেতর ফেলে দিয়েছিল, কিন্তু সেটির উপর আদিত্যের আঙুলের ছাপ ছিল অস্বাভাবিকভাবে স্পষ্ট। সাধারণত একজন সাধারণ অপরাধী সবসময় নিজের অপরাধের প্রমাণ মোছার চেষ্টা করে, কিন্তু এখানে পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যেন আদিত্য নিজেই চাইছিল পুলিশ তাকে শনাক্ত করে পাকড়াও করুক। আঙুলের ছাপের অবস্থান এমন এক অদ্ভুত কোণে ছিল, যা দেখে মনে হচ্ছিল কেউ জোর করে আদিত্যের হাত ধরে সেই ছুরির উপর চেপে ধরেছে।
এই সাধারণ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি কোনো তদন্তকারী কর্মকর্তার চোখে কিভাবে এড়াই গেল তা অবন্তিকার বিচক্ষণ বুদ্ধিতে আসছিল না। সেই বিশেষ রাতের প্রধান প্রত্যক্ষদর্শী সাক্ষী হরাধনের জবানবন্দি অবন্তিকার কাছে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছিল। সে আদালতে দাবি করেছিল যে সে আদিত্যকে ঘুটঘুটে অন্ধকারে সেখান থেকে পালিয়ে যেতে দেখেছে, অথচ সেই গলিটির প্রতিটি রাস্তার আলো সেই সময় নষ্ট ছিল। অবন্তিকা অপরাধস্থলের ম্যাপটি অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন এবং খুঁজে বের করলেন যে স্থানে হরাধান দাঁড়িয়ে থাকার কথা বলেছিল সেখান থেকে আসামির মুখমণ্ডল শনাক্ত করা বাস্তবিকভাবেই প্রায় অসম্ভব ছিল। তবুও সে আদালতে পূর্ণ নিশ্চয়তা ও জোরের সাথে আদিত্যকে চিনে নিয়েছিল। এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে সাক্ষীকে পর্দার আড়াল থেকে কেউ খুব ভালো করে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল যাতে মামলাটি পুরোপুরি আদিত্যের বিপক্ষে যায়। আদিত্যের এই অদ্ভুত নীরবতাই ছিল সবচেয়ে বড় রহস্য। সে আদালত কক্ষে এমন এক নিষ্পৃহভাবে দাঁড়িয়ে থাকত যেন এই বাহ্যিক জগতের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। না সে নিজের সপক্ষে লড়াই করার জন্য কোনো ব্যক্তিগত উকিল বেছে নিল, আর না সে কখনো সরকারি উকিলের তোলা গুরুতর অভিযোগগুলো খণ্ডন করার বিন্দুমাত্র চেষ্টা করল। অবন্তিকা অন্তরে অনুভব করলেন যে আদিত্য শুধু তার শাস্তির অপেক্ষা করছিল না, বরং সে নিজের জীবনের বিনিময়ে কোনো এক বিশাল রহস্যকে চিরতরে মাটির নিচে কবর দিতে চাইছিল। তার চোখের তারায় যে গভীর ত্যাগের মহিমা ছিল তা কোনো পেশাদার অপরাধীর চোখে কখনো পরিলক্ষিত হতে পারে না। কুখ্যাত বিক্রম প্রতাপের নাম মামলার ফাইলে কোথাও সরাসরি লিখিত ছিল না, কিন্তু তার অশুভ ছায়া প্রতিটি পদক্ষেপে স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছিল। তিনি ছিলেন এই মহানগরীর এমন এক দুর্ধর্ষ রাজনীতিবিদ যার চোখের ইশারায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরো প্রশাসন যন্ত্র পুতুলের মতো নাচত। অবন্তিকা জানতেন যে যদি তিনি এই মামলার আসল রহস্যের গভীরে প্রবেশ করেন তবে তাকে অত্যন্ত ক্ষমতাধর ও ভয়ঙ্কর কিছু মানুষের সরাসরি মুখোমুখি হতে হবে। কিন্তু তার কাছে ন্যায় বিচার কেবল একটি অভিধানিক শব্দ ছিল না, বরং তা ছিল তার জীবনের একমাত্র ব্রত। তিনি জেদ ধরেছিলেন যে তিনি এই অন্ধকারের বুক চিরে সত্যের আলোকে বাইরে নিয়ে আসবেনই, তাতে তার নিজের যাই পরিণতি হোক না কেন। ময়নাতদন্তের রিপোর্টেও কিছু সূক্ষ্ম গরমিল পরিলক্ষিত হল, যা মামলার শুরুতে সবাই রহস্যজনকভাবে উপেক্ষা করে গিয়েছিল। নিহাতের শরীরে যে ধরনের গভীর ক্ষতচিহ্ন ছিল সেগুলো কোনো অত্যন্ত শক্তিশালী ও পেশিবহুল মানুষের দ্বারা করা হয়েছে বলে বিজ্ঞ চিকিৎসকের মত ছিল। আদিত্য শারীরিকভাবে কখনোই এতটাই বলবান ছিল না যে সে এক ঝটকায় এমন মারাত্মক ও নিপুণ আঘাত করতে পারে। ডাক্তারের ব্যক্তিগত নোটে আরও লেখা ছিল যে মৃত্যুর প্রকৃত সময় ছিল পুলিশের দাবি করা সময়ের চেয়ে প্রায় আধ ঘণ্টা আগের। এই মাত্র আধ ঘণ্টার ব্যবধানেই আদিত্যের নির্দোষ হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হিসাবে প্রমাণিত হতে পারত, যদি তদন্তটি সঠিক ও নিরপেক্ষভাবে সম্পন্ন হতো। হত্যার সেই ভয়াবহ রাতে আদিত্য বাস্তবে কোথায় অবস্থান করছিল এর কোনো সন্তোষজনক উত্তর কারোর কাছেই মজুদ ছিল না। পুলিশের একতরফা দাবি ছিল যে সে অকুস্থল থেকে দ্রুত পালাচ্ছিল, কিন্তু কোনো সাধারণ মানুষ তাকে সেই স্থানে পৌঁছতে সচক্ষে দেখেনি। অবন্তিকা সেই রাতের সিসিটিভি ফুটেজ নতুন করে তলব করার সিদ্ধান্ত নিলেন, যা আগে কারিগরি ত্রুটির দোহাই দিয়ে মামলার ফাইল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার প্রবলভাবে মনে হল কেউ ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত জোরালো প্রমাণগুলো মুছে দিচ্ছে যা আদিত্যকে নির্দোষ হিসাবে প্রমাণ করতে পারত। এটি কেবল একটি খুনের মামলা ছিল না, বরং এটি ছিল সমগ্র বিচার ব্যবস্থার সাথে করা একটি নিষ্ঠুর ও পরিকল্পিত পরিহাস। অবন্তিকার মন তখন দুই বিপরীত মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। একদিকে আইনের সেই জটিল ধারাগুলো ছিল যা চিৎকার করে আদিত্যকে দোষী বলে সাব্যস্ত করছিল, আর অন্যদিকে ছিল তার স্বচ্ছ অন্তরাত্মা যা আদিত্যের নিষ্পাপ হওয়ার সাক্ষ্য দিচ্ছিল। তিনি গভীরভাবে অনুভব করলেন যে একজন বিচারপতির মহান আসনে বসে সিদ্ধান্ত নেওয়াটা আসলে কতটা একাকিত্বের কাজ। সেখানে আপনাকে সাহায্য করার জন্য কেউ পাশে থাকে না, কেবল আপনি আর আপনার সামনে পড়ে থাকা কিছু নিষ্প্রাণ ও শুষ্ক তথ্যাবলী। কিন্তু আজ সেই নিষ্প্রাণ তথ্যের পেছনে এক জ্বলন্ত ও রূঢ় বাস্তবতা ছিল যা কেবল অবন্তিকাই দেখতে পাচ্ছিলেন, এবং তা জনসমক্ষে আনা অত্যন্ত জরুরি ছিল।
পরদিন প্রত্যুষে অবন্তিকা তার সবচেয়ে বিশ্বস্ত ও পুরনো ক্লার্ক ভট্টাচার্য মশাইকে ডেকে পাঠালেন এবং তাকে অত্যন্ত গোপনীয়তার সাথে নিহতের পুরনো ব্যবসায়িক সম্পর্কের তদন্ত করতে নির্দেশ দিলেন। নিহত ব্যক্তি কেবল একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি ছিলেন বিক্রম প্রতাপের অবৈধ কালো টাকা সাদা করার প্রধান মাধ্যম। অবন্তিকার মনে খটকা লাগল, আদিত্যকে কি সেই নোংরা রাজনৈতিক খেলার একটি ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছিল? তিনি ভট্টাচার্য মশাইকে সতর্ক করে দিলেন যে এই অনুসন্ধান অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবেই যেন এই বিশেষ তদন্তের খবর অন্য কারোর কানে না পৌঁছায়। তিনি জানতেন, যদি বিক্রম প্রতাপ কোনোভাবে এই খবর জানতে পারেন, তবে তিনি অবশিষ্ট প্রমাণগুলো চিরতরে নিশ্চিহ্ন করে দেবেন। গোপন তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যে নিহত ব্যক্তি এবং বিক্রম প্রতাপের মধ্যে সম্প্রতি একটি বিশাল জমি কেনাবেচা নিয়ে চরম বিবাদ সৃষ্টি হয়েছিল। নিহতের কাছে এমন কিছু নথিপত্র গচ্ছিত ছিল যা বিক্রমের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার মুহূর্তে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখত। সেই গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো এখন রহস্যজনকভাবে গায়েব ছিল এবং পুলিশ সেগুলো উদ্ধার করার ন্যূনতম কোনো চেষ্টাই করেনি। অবন্তিকা এখন ধীরে ধীরে পুরো দৃশ্যপটটি পরিষ্কারভাবে বুঝতে পারছিলেন। আদিত্যকে হয়তো এজন্যই বলির পাঠা হিসেবে ভাসানো হয়েছিল, কারণ সে ছিল এক সহজ শিকার, যার কোনো পরিবার ছিল না এবং যে সমাজের চোখে ইতিপূর্বেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। আদিত্যের গত 10 বছরের জীবন রেকর্ড খতিয়ে দেখে বিস্ময়কর তথ্য জানা গেল যে সে নিজের পরিচয় সম্পূর্ণ বদলে ফেলেছিল এবং কলকাতার এক প্রান্তিক বস্তিতে ছোট ছোট বাচ্চাদের বিনা পারিশ্রমিকে পড়াত। সেখানকার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে মাস্টারজি নামে ডাকত। এমন একজন মানুষ যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর ছিল, সে হঠাৎ করে কোনো মানুষের প্রাণ কিভাবে হরণ করতে পারে? অবন্তিকার দুচোখে অশ্রু চলে এলো যখন তিনি নথিতে পড়লেন যে আদিত্য তার সামান্য আয়ের সিংহভাগ গোপনে বিভিন্ন অনাথাশ্রমে দান করতে দিত। এই তথ্যের সাথে পুলিশের পেশ করা সেই নৃশংস অপরাধীর ছবির বিন্দুমাত্র মিল ছিল না। ঠিক তখনই আদালতের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে অবন্তিকার উপর প্রচ্ছন্ন চাপ সৃষ্টি করা হতে লাগল, যাতে তিনি এই মামলার রায় দ্রুত ঘোষণা করে দেন। তাকে বিভিন্নভাবে বোঝানো হল যে এই মামলাটি জনমতের সাথে গভীরভাবে যুক্ত এবং রায় দিতে দেরি করলে বিচার বিভাগের ভাবমূর্তি জনসমক্ষে ক্ষুণ্ণ হতে পারে। অবন্তিকা তৎক্ষণাৎ বুঝে গেলেন যে বিক্রম প্রতাপের ক্ষমতা কত দূর পর্যন্ত বিস্তৃত এবং তারা এখন সরাসরি আদালতের পবিত্র কার্যপ্রণালীকে কলুষিত করার চেষ্টা করছে। এই বহিরাগত চাপ অবন্তিকার সংকল্পকে আরও বেশি ইস্পাত কঠিন করে তুলল যে তিনি কোনো মতেই নিরপরাধ মানুষের ওপর অন্যায় হতে দেবেন না। কাউকে বিন্দুমাত্র আভাস না দিয়ে অবন্তিকা সেই রাতে হত্যাকাণ্ডের মূল ঘটনাস্থলে যাওয়ার এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি একটি সাধারণ সুতি শাড়ি পরে এবং ওড়না দিয়ে মুখ ঢেকে সেখানে পৌঁছলেন। জায়গাটি ছিল একটি নির্জন শিল্প এলাকা, যেখানে রাতের বেলা একটি পাখিও ডানা মেলার সাহস পায় না। সেখানকার পরিত্যক্ত দেওয়াল আর মাটি পর্যবেক্ষণ করে অবন্তিকা সেই বিভীষিকাময় রাতের দৃশ্যটি মনে মনে কল্পনা করার চেষ্টা করলেন। তিনি লক্ষ্য করলেন যে পাশের একটি জীর্ণ ও পুরনো অট্টালিকার জানালা থেকে সেই অকুস্থলের পুরো দৃশ্যটি খুব স্পষ্টভাবে দেখা সম্ভব ছিল। হয়তো সেখানে এমন কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী আজও থাকতে পারে যে বাস্তবে সব কিছু নিজের চোখে ঘটতে দেখেছে। সেই পুরনো অট্টালিকাটি তল্লাশি করে অবন্তিকা সেখানে একটি ধুলোবালি মাখা পুরনো ক্লোজ সার্কিট ক্যামেরা খুঁজে পেলেন, যা হয়তো কোনো ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সির দ্বারা স্থাপিত ছিল। পুলিশ তাদের চার্জশিটে কোথাও সেই ক্যামেরার অস্তিত্বের উল্লেখ করেনি। অবন্তিকা দেখলেন যে ক্যামেরার লেন্সটি সামান্য বাঁকানো ও ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু সেটির ভেতরের যন্ত্রাংশ তখনও সচল বলে তার মনে হচ্ছিল। তিনি তৎক্ষণাৎ সেই এজেন্সির হদিশ বের করলেন এবং সেখান থেকে সেই নির্দিষ্ট রাতের মূল রেকর্ডিং উদ্ধার করার এক গোপন পরিকল্পনা সাজালেন। তিনি মনে প্রাণে জানতেন যে এটিই হতে পারে সেই অকাঠ্য প্রমাণ যা আদিত্যকে ফাঁসির দড়ি থেকে রক্ষা করে সত্যকে সারা পৃথিবীর সামনে উন্মোচিত করবে। আদিত্যের সেই পুরনো কলেজের দিনগুলোর কথা মনে পড়তেই অবন্তিকার একটি বিশেষ ঘটনার কথা মনে পড়ল, যখন সে একটি ছোট্ট আহত পাখিকে বাঁচানোর জন্য নিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষাও মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। যে মানুষ একটি ক্ষুদ্র পাখির সামান্য কষ্ট সহ্য করতে পারত না, সে কোনো রক্তমাংসের মানুষের জীবন কিভাবে হরণ করতে পারে? আদিত্যের নৈতিক সংস্কার আর তার চিন্তাভাবনা সর্বদাই অনেক উচ্চমানের ছিল।
অবন্তিকা অনুভব করলেন যে কর্ম কেবল মন্দ কাজের ফল প্রদান করে না, বরং সেটি মাঝে মধ্যে সত্যের এক চরম অগ্নিপরীক্ষাও নেয়। আদিত্যের এই পরীক্ষাটি ছিল অত্যন্ত কঠিন, কিন্তু অবন্তিকা এখন তার জন্য ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। আদালতের পরবর্তী শুনানির দিন ঘনিয়ে এলো এবং পুরো শহর উৎসুকভাবে সেই চূড়ান্ত রায়ের অপেক্ষা করছিল। অবন্তিকা যখন গাম্ভীর্যের সাথে নিজের আসনে বসলেন, তিনি আর চোখে আদিত্যের দিকে একবার তাকালেন। আদিত্যের দু চোখে আজ এক অদ্ভুত ভয়ের ঝাপ ছিল। হয়তো এই জন্য যে সে দেখতে পাচ্ছিল অবন্তিকা তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন ও পদের ওপর বিপদ ডেকে আনছে। সে কায়মনোবাক্যে চাইছিল না যে তার জন্য অবন্তিকার উজ্জ্বল কেরিয়ার বা জীবনের ওপর ন্যূনতম কোনো ঝুঁকি আসুক। সে আবারও নিজের দৃষ্টি মাটির দিকে নিচু করে নিল, যেন সে আকার ইঙ্গিতে অবন্তিকাকে চুপ থাকার জন্য নিরন্তর অনুরোধ করছিল। কিন্তু অবন্তিকা এখন আর এক কদমও পিছিয়ে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। অবন্তিকা এবার সরকারি উকিলকে এজলাসে ডেকে কিছু তীক্ষ্ণ ও কঠোর প্রশ্ন করলেন এবং নতুন সংগৃহীত প্রমাণের নিবিড় তদন্তের জন্য আদালতের কাছে অতিরিক্ত সময় চাইলেন। সরকারি উকিল তৎক্ষণাৎ এর তীব্র বিরোধিতা করলেন এবং বললেন যে এটি কেবল মামলার সময় নষ্ট করার এক কৌশল। কিন্তু অবন্তিকার হাতে ছিল আইনের অসীম শক্তি এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বিচারের অতি তাড়াহুড়োয় কোনো নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া আইনের মূল আদর্শের প্রতিপন্থী। আদালতে উপস্থিত সাধারণ মানুষের মাঝে ফিসফিসানি ও গুঞ্জন শুরু হয়ে গেল। বিক্রম প্রতাপের যে অনুচরেরা সেখানে উপস্থিত ছিল, তারা তৎক্ষণাৎ মুঠোফোনে কাউকে এই অপ্রত্যাশিত পরিবর্তনের খবর দিতে লাগল। আদালতের সেই গুমোট বাতাসে এখন বিপদের গন্ধ স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছিল। আদালত থেকে বাড়ি ফেরার পথে অবন্তিকা লক্ষ্য করলেন যে কিছু কালো কাঁচের গাড়ি তাকে ছায়ার মতো অনুসরণ করছে। এটি ছিল বিক্রম প্রতাপের পক্ষ থেকে একটি সরাসরি হুমকি ও সংকেত যে তিনি এখন আর নিরাপদ নন। তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাও অত্যন্ত সতর্ক হয়ে গেল, কিন্তু অবন্তিকার নির্ভীক মুখে কোনো চিন্তার রেখা ফুটে উঠল না। তিনি মনে মনে জেনে গিয়েছিলেন যে যখন সত্য বলার সময় আসে তখন পুরো পৃথিবী হয়তো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু তিনি তার পিতার কাছ থেকে বাল্যকালেই শিখেছিলেন যে ন্যায়ের পথে চলতে গিয়ে কখনো ভয় পাওয়া উচিত নয়। তিনি নিজের ব্যক্তিগত ডায়েরিতে সেই সমস্ত আইনি গরমিলগুলো পয়েন্ট আকারে লিখে রাখলেন যা তিনি পরদিন আদালতে পেশ করতে চলেছিলেন। রাতের খাবারের টেবিলে অবন্তিকা একা বসে থাকলেও তিনি ঘরের প্রতিটি কোণে আদিত্যের অস্তিত্ব অনুভব করতে পারছিলেন। তিনি ভাবলেন, আদিত্য কি জানে যে তিনি তার জন্য কতটা ঝুঁকি নিচ্ছেন? আর যদি সে সব জানতেই পারে, তবে সে কি তাকে এই মরণপণ লড়াই থেকে থামিয়ে দেবে? তিনি জানতেন আদিত্যের এই সুদীর্ঘ নীরবতার পেছনে এক বিশাল ও করুণ কাহিনী লুকিয়ে আছে, যা হয়তো তাদের সেই অভিন্ন স্মৃতির সাথেই যুক্ত। ন্যায়ের এই মশাল এখন আর কেবল একটি সাধারণ মামলা হয়ে থাকেনি, বরং এটি ছিল তাদের অপূর্ণ প্রেমের শেষ করুণ ডাক। শয্যা গ্রহণের আগে অবন্তিকা একটি অজানা নম্বর থেকে এক রহস্যময়ী বার্তা পেলেন, যাতে লেখা ছিল, সত্যের এই খোঁজ আপনার জন্য প্রাণঘাতী হতে পারে, সময় থাকতে পিছিয়ে যান। অবন্তিকা সেই বার্তাটি পড়লেন এবং তাচ্ছিল্যের সাথে হাসলেন। তিনি এখন মনে মনে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তিনি একদম সঠিক পথেই এগোচ্ছেন। ভয় তাকে বিচলিত করার বদলে আরও বেশি শক্তিশালী ও সংকল্পবদ্ধ করে তুলছিল। তিনি ঘরের আলো নিভিয়ে দিলেন এবং সেই আগামী সকালের প্রতীক্ষা করতে লাগলেন, যেখানে হয় ন্যায়ের সূর্য উদিত হবে অথবা সব কিছু চিরতরে অন্ধকারের অতল গহ্বরে ডুবে যাবে। আদিত্যের জীবন এখন কেবল এক রায়ের দূরত্বে দাঁড়িয়েছিল এবং অবন্তিকাই ছিলেন তার একমাত্র শেষ রক্ষাকর্তা। পরদিন অবন্তিকা তার পুরনো সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থকে এক নির্জন ও গোপন স্থানে ডেকে পাঠালেন, যে ছিল আদিত্যের কলেজের দিনগুলোর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। সিদ্ধার্থের চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ ছিল এবং সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কেউ তাকে ছায়ার মতো অনুসরণ করছে। সে অবন্তিকাকে কাপা গলায় বলল যে সে আর চুপ করে থাকতে পারছে না, কারণ আদিত্যের জীবন এখন এক অতি সরু সুতোয় ঝুলে আছে। অবন্তিকা তাকে অভয় দিলেন এবং সমস্ত সত্য খুলে বলার অনুরোধ করলেন, যাতে তারা যৌথভাবে আদিত্যকে এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সিদ্ধার্থ এক দীর্ঘশ্বাস ফেলে সেই রাতের প্রকৃত সত্য বলতে শুরু করল, যা আদিত্য সুদীর্ঘ 10 বছর ধরে নিজের বুকের গহীনে চেপে রেখেছিল। সিদ্ধার্থ জানাল যে আদিত্য অবন্তিকাকে কোনোদিনও ধোঁকা দেয়নি, আর না সে কখনো স্বেচ্ছায় তার থেকে দূরে সরে যেতে চেয়েছিল।
বাস্তবতা তো এই ছিল যে অবন্তিকার বাবা সেই সময় এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছিলেন এবং তার সামাজিক সম্মান সম্পূর্ণ বাজি লেগে গিয়েছিল। বিক্রম প্রতাপ তখন আদিত্যকে সরাসরি হুমকি দিয়েছিল যে যদি সে অবন্তিকার জীবন থেকে চিরতরে সরে না যায় তবে অবন্তিকার প্রাণ কেড়ে নেওয়া হবে এবং তার পুরো পরিবারকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। অবন্তিকার পিতা, যাকে এক সৎ ও আদর্শবান ব্যক্তি বলে সবাই মানত, তিনি বিক্রম প্রতাপের এক বিশাল আর্থিক কেলেঙ্কারিতে না বুঝে জড়িয়ে গিয়েছিলেন। বিক্রমের কাছে এমন কিছু গোপন ও জাল নথিপত্র মজুদ ছিল যা অবন্তিকার পুরো পরিবারকে শ্রীঘরে পাঠাতে পারত এবং তাদের দীর্ঘদিনের অর্জিত পারিবারিক সম্মান ধুলোয় মিশিয়ে দিত। আদিত্য যখন এই ভয়ঙ্কর সত্যটি জানতে পারল, সে তৎক্ষণাৎ নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল, যাতে অবন্তিকার ভবিষ্যৎ এবং তার সম্মান বিন্দুমাত্র নষ্ট না হয়। সে বিক্রমের সাথে এই মর্মে এক অঘোষিত ওয়াদা করল যে সে অবন্তিকার জীবন থেকে নিঃশব্দে চিরতরে হারিয়ে যাবে এবং বিনিময়ে বিক্রম সেই সমস্ত ক্ষতিকারক নথিপত্রগুলো পুড়িয়ে নষ্ট করে দেবে। সিদ্ধার্থ জানালো যে সেই বৃষ্টি ভেজা রাতে অবন্তিকাকে ঘর থেকে বের করার সময় আদিত্য নিজের বুকের ওপর যেন আস্ত এক পাথর রেখেছিল। সে জানত যদি সে অবন্তিকাকে তাকে ঘৃণা করার মতো কোনো জোরালো কারণ না দেয় তবে অবন্তিকা তাকে ছেড়ে কোনো দিনও যাবে না। তাই অবন্তিকাকে বাঁচানোর জন্য সে স্বেচ্ছায় নিজেকে এক নিষ্ঠুর প্রতারক হিসাবে পেশ করেছিল, যাতে অবন্তিকা নিজের পড়াশোনা নির্বিঘ্নে শেষ করতে পারে এবং সমাজে এক সুপ্রতিষ্ঠিত ও নিরাপদ জীবন যাপন করতে পারে। আদিত্য সিদ্ধার্থের কাছ থেকে এক কঠিন শপথ করিয়ে নিয়েছিল যে সে এই গোপন কথা কোনো দিনও যেন অবন্তিকার কানে না পৌঁছায়। এসব সত্য শুনে অবন্তিকা একেবারে স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে শুরু করল এবং তার সমগ্র শরীর এক অজানা শিহরণে কাঁপতে লাগল। যে মানুষটিকে তিনি গত 10টি বছর ধরে নিজের তীব্র ঘৃণার প্রধান কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন, সে বাস্তবে ছিল তার জীবনের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ রক্ষাকর্তা। তিনি নিজের চরম ভুল বুঝতে পারলেন যে তিনি কোনো দিনও আদিত্যের সেই পাথরচাপা নীরবতার পেছনে লুকিয়ে থাকা অবর্ণনীয় কষ্টকে বোঝার ন্যূনতম চেষ্টাও করেননি। তিনি অনুশোচনার এক প্রচণ্ড আগুনে দগ্ধ হতে লাগলেন এবং তার মনে হল তিনি আদিত্যের সাথে জীবনের সবচেয়ে বড় অন্যায় করেছেন, অথচ সে কেবল তার মঙ্গলই চেয়ে এসেছিল। সিদ্ধার্থ তার পকেট থেকে একটি ছোট পুরনো মরচে ধরা বক্স বের করল এবং অবন্তিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল যে এটি আদিত্যের রেখে যাওয়া শেষ আমানত। ভিতরে একটি হলুদ হয়ে যাওয়া জীর্ণ কাগজ ছিল, যা ছিল আদিত্যের হাতে লেখা একটি অসমাপ্ত ও করুণ চিঠি। সেই চিঠিতে আদিত্য নিজের চরম অসহায়তা আর অবন্তিকার প্রতি তার সেই আদি ও অটুট প্রেমের বর্ণনা দিয়েছিল। সে লিখেছিল যে সে ভালো করেই জানে অবন্তিকা তাকে আজীবন ঘৃণা করবে, কিন্তু সেই ঘৃণার সাহায্যেই তাকে সাফল্যের এক এমন উচ্চ শিখরে দেখতে চেয়েছিল যেখানে কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করার সাহস না পায়। চিঠির প্রতিটি শব্দ অবন্তিকার বুক চিরে দিচ্ছিল, যেন প্রতিটি বর্ণ থেকে আদিত্যের দীর্ঘ 10 বছরের চাপা কান্নার শব্দ বেরিয়ে আসছিল। আদিত্য চিঠিতে আরও লিখেছিল যে যখনই সে অবন্তিকার সাফল্যের খবর কোনো সংবাদপত্রে দেখে তার বুক গর্বে ভরে যায়। সে নিজের অস্তিত্বের ধ্বংসের বিনিময়ে অবন্তিকার আজকের এই সাফল্য কিনে নিয়েছিল এবং তার জন্য তার মনে আজ কোনো আক্ষেপ বা অভিযোগ অবশিষ্ট ছিল না। অবন্তিকা গভীরভাবে অনুভব করলেন যে তিনি আজ যে সম্মানিত বিচারপতির পদে আসীন রয়েছেন তার ভিত্তিমূলে আদিত্যের ত্যাগ, রক্ত আর নিঃস্বার্থ পরিশ্রম মিশে আছে। অবন্তিকা এখন পরিষ্কার বুঝতে পারলেন যে আদিত্য আজও ঠিক করছে যা সে 10 বছর আগে করেছিল। সে আবারও কাউকে রক্ষা করার আড়ালে নিজেকে ফাঁসির দড়ির দিকে ঠেলে দিচ্ছে। সিদ্ধার্থ শেষমেশ ফাঁস করল যে হত্যাকাণ্ডের অভিযোগে আজ আদিত্যকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তা আসলে বিক্রম প্রতাপের নিজের ছোট ছেলে করেছিল। আদিত্য সেই সুপরিকল্পিত অপরাধের দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নিল, কারণ বিক্রম তাকে আবারও হুমকি দিয়েছিল যে যদি সে এই অপরাধের দায় স্বীকার না করে তবে সে অবন্তিকার তিল তিল করে গড়া কেরিয়ার নষ্ট করে দেবে এবং সুযোগ বুঝে তাকে মেরে ফেলবে।
এই নিদারুণ সত্য জানার পর অবন্তিকার অন্তরের ভেতরে এক অগ্নিশিখা জ্বলে উঠল, যা ছিল ন্যায় বিচার আর চরম প্রতিশোধের এক অদ্ভুত সংমিশ্রণ। তার মনে হল বিক্রম প্রতাপের মতো দানবীয় মানুষ এই আধুনিক সমাজের জন্য এক বিস্ফোরা, যারা প্রতিনিয়ত নিরীহ ও নিষ্পাপ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। আদিত্য তার জীবনের পুরো উজ্জ্বল যৌবন সেই পিশাচের গোলামি করে কাটিয়ে দিল কেবল অবন্তিকাকে সুরক্ষিত রাখার তাগিদে। এখন সময় এসেছিল যে অবন্তিকা নিজের অর্জিত আইনি শক্তি ও ক্ষমতা ব্যবহার করবেন আর সেই সুগভীর চক্রব্যূহ ভেঙে গুড়িয়ে দেবেন, যাতে আদিত্য অসহায়ভাবে ফেসেছিল। তিনি নিজের অন্তরাত্মার কাছে কসম খেলেন যে তিনি এখন আর আদিত্যকে এক মুহূর্তের জন্যেও কষ্ট পেতে দেবেন না। সিদ্ধার্থ তাকে সতর্ক করে দিল যে বিক্রমের হাতে অপরিসীম রাজনৈতিক ক্ষমতা রয়েছে এবং সে নিজের অস্তিত্ব বাঁচাতে যে কোনো নিজ পর্যায় পর্যন্ত যেতে পারে। সে আরও জানাল যে আদিত্যকে জেলের অন্ধ কুঠুরির ভেতরেও অমানসিক মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, যাতে সে কোনো মতেই নিজের জবানবন্দি না বদলায়। অবন্তিকা সিদ্ধার্থের হাত দুটো শক্ত করে ধরলেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানালেন যে সে অন্তত শেষ সময়ে সত্যটুকু বলে দিয়েছে। তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে তিনি এখন আর কোনো অশুভ শক্তিকে ভয় পাবেন না এবং সরাসরি শত্রুর মূলে আঘাত করবেন। আইনের যে রাজকীয় কালো গাউন তিনি আজীবন পরিধান করতেন, তা এখন থেকে আদিত্যের জন্য ইনসাফের এক অভেদ্য ঢাল হতে চলেছিল। বাড়ি পৌঁছে অবন্তিকা সেই পুরনো নথিপত্র খোঁজা শুরু করলেন, যা তার বাবার সময়ের ছিল। তিনি মনে মনে অনুভব করছিলেন যে কোথাও না কোথাও এমন কোনো সূত্র অবশ্যই লুকিয়ে আছে যা বিক্রম প্রতাপের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। ঘণ্টার পর ঘণ্টা নিরলস পরিশ্রমের পর তিনি এক জীর্ণ পুরনো ডায়েরি খুঁজে পেলেন, যাতে তার বাবা বিক্রম প্রতাপের কালো কীর্তির কিছু গোপন সংকেত বা কোড লিখে রেখেছিলেন। সেই কোডগুলো ডিকোড করা অত্যন্ত দুরূহ ছিল, কিন্তু অবন্তিকা হার মানলেন না। তিনি জানতেন আদিত্যের অমূল্য জীবন বাঁচানোর জন্য তার হাতে সময় খুব কম। রাতের সেই গভীর নিস্তব্ধতায় অবন্তিকার বারবার আদিত্যের সেই মুখটি মনে পড়ছিল, যা আজ আদালতে কতটা অসহায় দেখাচ্ছিল। তিনি ভাবলেন আদিত্য গত 10 বছর ধরে কতটা যন্ত্রণা সহ্য করেছে। নিভৃতে সেই বুক ফাটা কষ্ট বয়ে বেরিয়েছে এবং সমাজের লাঞ্ছনা সহ্য করেছে। তার দীর্ঘদিনের ঘৃণা এখন গভীর প্রেম আর পরম সম্মানে রূপান্তরিত হয়েছিল। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন তাকে এতটাই মানসিক শক্তি দেন যাতে তিনি সত্যের জয় সুনিশ্চিত করতে পারেন। কর্মের চাকা এখন ঘুরতে শুরু করেছিল এবং এবার নিশানায় ছিল সেই প্রভাবশালী ব্যক্তি যে নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করত। পরদিন অবন্তিকা এক গোপন তদন্তকারী দল গঠন করলেন, যাতে শহরের কিছু অত্যন্ত সৎ পুলিশ অফিসার সামিল ছিলেন। তিনি তাদের বিক্রম প্রতাপের গোপন আস্তানাগুলোর ওপর কড়া নজর রাখতে এবং সেই গায়েব করে দেওয়া সিসিটিভি ফুটেজ খুঁজে বের করার গুরু দায়িত্ব দিলেন। অবন্তিকার বিশ্বাস ছিল যে আদিত্য নিজেকে ফাঁসানোর জন্য যে প্রমাণগুলো সাজিয়েছিল সেগুলোর মাঝে কোথাও না কোথাও কোনো বড় ভুল অবশ্যই রয়ে গেছে। একজন বিচারপতি হবার সুবাদে তিনি সরাসরি তদন্ত করতে পারতেন না, কিন্তু তিনি সত্যের উন্মোচনের পথ প্রশস্ত করার দৃঢ় সংকল্প নিয়েছিলেন। তদন্ত চলাকালীন এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। বিক্রম প্রতাপের ছেলে রোহান মারাত্মক নেশাসক্ত ছিল এবং সেই অভিশপ্ত রাতে সে প্রচণ্ড রাগের মাথায় সেই ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছিল। আদিত্য দুর্ঘটনাবশত সেই সময় অকুস্থলের খুব কাছেই ছিল এবং সে পরিস্থিতি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল। বিক্রম প্রতাপ আদিত্যকে মানসিকভাবে বাধ্য করেছিল যাতে সে খুনের অস্ত্রটি নিজের হাতে তুলে নেয় এবং নিজের আঙুলের ছাপ তাতে ফেলে দেয়। বিনিময়ে বিক্রম তাকে জেলের ভেতরে রাজকীয় নিরাপত্তা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে সে আদিত্যকে ফাঁসির মঞ্চে তুলে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে কোনো সাক্ষী জীবিত না থাকে। অবন্তিকা এটি জেনে গভীরভাবে মর্মাহত হলেন যে আদিত্য যে মানুষটিকে একসময় বাঁচানোর চেষ্টা করছিল সেই তাকে মারার হীন পরিকল্পনা করছিল। বিক্রম প্রতাপ আদিত্যের আনুগত্যের অত্যন্ত নিষ্ঠুর ফায়দা তুলেছিল।
তিনি ঠিক করলেন যে তিনি আদালতে আদিত্যকে সত্য বলার জন্য বাধ্য করবেন। অবন্তিকা জেলে গিয়ে আদিত্যের সাথে দেখা করার চেষ্টা করলেন, কিন্তু জেল প্রশাসন নিয়মের দোহাই দিয়ে তাকে আটকে দিল। তিনি বুঝে গেলেন যে বিক্রম জেলের ভেতরেও নিজের আধিপত্য কায়েম করে রেখেছে। অবন্তিকা হার না মেনে একটি বিশেষ বিচার বিভাগীয় আদেশ জারি করলেন, যাতে আসামিকে বিচারকের চেম্বারে ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত করা হয়। এটি একটি অভাবনীয় পদক্ষেপ ছিল। যখন আদিত্যকে অবন্তিকার চেম্বারে আনা হলো, তখন ঘরের ভেতর এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। অবন্তিকা রক্ষীদের বাইরে যাওয়ার আদেশ দিলেন এবং স্থির দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালেন। আদিত্যের চোখে তখন বিস্ময় আর প্রবল আশঙ্কা ছিল। তুমি কেন মরতে চাও আদিত্য? কার জন্যই আত্মাহুতি দিচ্ছ? অবন্তিকার কণ্ঠে আজ চাপা কষ্ট আর অধিকার দুটোই মিশেছিল। আদিত্য নজর নিচু করল এবং বিড়বিড় করে বলল যে এসবের এখন আর কোনো অর্থ নেই। অবন্তিকা আবেগের বশে তার হাত শক্ত করে ধরে ফেললেন এবং বললেন যে তার জীবন কেবল তার একার নয়, বরং সেই ন্যায়েরও যা তিনি আজ রক্ষা করতে চান। আদিত্য প্রথমবার চোখ তুলল এবং তাতে দীর্ঘ বছরের জমাটবদ্ধ প্রেম উপচে পড়ল। সে হাউ হাউ করে কাঁদতে লাগল, যেন দীর্ঘদিনের এক পাথুরে বাঁধ ভেঙে গেল। আদিত্য স্বীকার করল যে সে বিক্রম প্রতাপকে ভয় পায় না, কিন্তু সে অবন্তিকার পারিবারিক সম্মানে কোনো আঁচ আসতে দিতে চায়নি। অনন্যা অনুভব করলেন যে এখন আর কেবল আইনি প্রক্রিয়ায় কাজ হবে না। তিনি নিজের নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কলকাতার পুরনো ও জনাকীর্ণ এলাকা বড়বাজারের দিকে যাওয়ার এক চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। সেখানে এক প্রাক্তন আইটি কর্মচারী থাকত, যার কাছে সেই রাতের আসল সিসিটিভি রেকর্ডিং থাকার সম্ভাবনা ছিল। বড়বাজারের সরু ও অন্ধকার গলি দিয়ে হাঁটার সময় অবন্তিকা বুঝতে পারলেন যে ন্যায়ের পথ কতটা কণ্টকাকীর্ণ হতে পারে। তিনি সেই পুরনো জীর্ণ বাড়ির সামনে পৌঁছলেন, যেখানে সেই কর্মচারী আত্মগোপন করেছিল। অবন্তিকা তাকে নিজের আসল পরিচয় দিলেন এবং নিরাপত্তার পূর্ণ আশ্বাস দিলেন। সেই কর্মচারী কাঁপানো হাতে একটি পেনড্রাইভ বের করল এবং বলল যে এর ভেতরেই সেই বিস্ফোরক সত্যবন্দী আছে, যা পুরো শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দেবে। সকাল হতেই আদালত কক্ষের বাইরে উৎসাহী জনতা আর মিডিয়ার উপচে পড়া ভিড় জমে গেল। আদিত্যকে যখন অ্যাম্বুলেন্সে করে আনা হলো, তার জখম জর্জরিত অবস্থা দেখে মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হল। শুনানির এক পর্যায়ে অবন্তিকা মাঝপথে হস্তক্ষেপ করে কিছু নতুন প্রমাণ আদালতের সামনে পেশ করার বিশেষ অনুমতি দিলেন। তিনি সেই পেনড্রাইভটি প্রজেক্টরে চালানোর নির্দেশ দিলেন। ভিডিওটি স্ক্রিনে চলতেই পুরো আদালত কক্ষে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। বিক্রমের ছেলে রোহানকে পরিষ্কারভাবে সেই ব্যবসায়ীকে হত্যা করতে দেখা যাচ্ছিল। সত্যের এই জয় এখন কেবল নথিপত্রে নয়, বরং মানুষের হৃদয়েও হচ্ছিল। অবন্তিকা রাজবীরের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, আইনের হাত আপনার ক্ষমতার থেকেও দীর্ঘ। সেই রাতের অন্ধকার প্রহরে অবন্তিকা আবারও জেলের সেই স্যাঁতসেঁতে কালকুঠুরির সামনে এসে দাঁড়ালেন। আদিত্য দেয়ালের সাথে হেলান দিয়ে বসে শূন্যে তাকিয়েছিল। অবন্তিকা গড়াদের কাছে এসে খুব ধীর গলায় আদিত্যের নাম ধরে ডাকলেন। আদিত্য উঠে দাঁড়াল এবং ম্লান হেসে বলল যে অবন্তিকার এখানে আসা ঠিক হয়নি। সে আজও সেই অনুরোধ করল যে তিনি যেন তাকেই শাস্তি শুনিয়ে দেন, যাতে অবন্তিকার ভবিষ্যৎ নিষ্কলঙ্ক থাকে। কিন্তু অবন্তিকা গড়াদের ফাঁক দিয়ে আদিত্যের হাত শক্ত করে ধরে ফেললেন। তিনি বললেন, 10 বছর আগে তুমি একা সিদ্ধান্ত নিয়েছিলে আদিত্য, কিন্তু এবার নয়। আমি তোমাকে মরতে দেব না, কারণ তুমি কেবল আমার প্রেম নও, তুমি আমার ন্যায়ের অর্ধেক সত্তা। জেলের সেই নির্জনতায় চাঁদের আলোয় দুই হৃদয়ের দীর্ঘ 10 বছরের দূরত্ব যেন নিমেষেই বিলীন হয়ে গেল। সত্যের মশাল এখন অবন্তিকার হাতে, আর আদিত্য সেই আলোর পাহারাদার। আপনার কি মনে হয়, অবন্তিকা এই প্রমাণের ভিত্তিতে বিক্রম প্রতাপকে চূড়ান্ত সাজা শোনাতে পারবেন? অদ্বৈত আর অনন্যার এই দীর্ঘ 10 বছরের যাত্রা প্রমাণ করল যে সত্যের পথ কণ্টকাকীর্ণ হলেও তার শেষ গন্তব্য সর্বদা শান্তিময়। লখনৌয়ের সেই ঐতিহাসিক আদালত কক্ষ থেকে বারাণসীর গঙ্গার ঘাট, প্রতিটি ধূলিকণা সাক্ষী রইল এক নিঃস্বার্থ ত্যাগের। আদালতের সেই ঐতিহাসিক রায়ে অনন্যা কেবল অদ্বৈতকে মুক্ত করেননি, বরং রাজবীর সিংহের দুর্ভেদ্য ক্ষমতার সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিয়েছেন।
যখন ন্যায়ের দেবী স্বয়ং তলোয়ার ছেড়ে সত্যের দলিল হাতে তুলে নেন, তখন কোনো দুর্নীতিই তাকে রুদ্ধ করতে পারে না। অদ্বৈতের সেই চোখের জল ছিল 10 বছরের অবদমিত অপমানের অবসান এবং এক নতুন ভোরের সূচনা। জেলখানার সেই নিবৃত মুহূর্তগুলোয় তাদের মাঝখানের সব দেওয়াল ভেঙে গিয়েছিল। অদ্বৈতের সেই পুরনো চিঠিটি কেবল কাগজের টুকরো ছিল না, তা ছিল এক প্রেমিকের নীরব আর্তনাদ, যা দীর্ঘ সময় পর তার সঠিক গন্তব্যে পৌঁছেছে। অনন্যার বিচারপতির আসন ত্যাগ করার সিদ্ধান্তটি ছিল ক্ষমতার চেয়ে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত। গল্পের চক্র পূর্ণ হল সেখানে, যেখানে সব শুরু হয়েছিল। গঙ্গার আরতির শব্দ আর প্রদীপের আলোয় যখন তারা একে অপরের হাত ধরলেন, তখন মনে হলো সময় থমকে গেছে। অদ্বৈতের নীরবতা এখন আর কোনো দীর্ঘশ্বাস নয়, বরং তা এক গভীর প্রশান্তি। অনন্যা আজ আর কেবল বিচারপতি নন, তিনি সেই প্রেমিকা যিনি তার হারানো পৃথিবীকে পুনরুদ্ধার করেছেন। এই কাহিনী আমাদের শেখায় যে ধর্ম রক্ষতি রক্ষিত হয়, অর্থাৎ যারা ধর্ম বা সত্যকে রক্ষা করে, ধর্মও তাদের রক্ষা করে। অদ্বৈত আর অনন্যার জীবন এখন এক শান্ত নদীর মতো, যেখানে কোনো ঢেউ নেই, কেবল আছে এক অনন্ত স্থিরতা। লখনৌয়ের সেই পুরনো গলি থেকে বারাণসীর ঘাট পর্যন্ত তাদের এই পদচিহ্ন চিরকাল অম্লান থাকবে। সত্যের জয় হয়েছে, প্রেমের জয় হয়েছে, এটাই ছিল প্রকৃতির চূড়ান্ত রায়।